বিশ্বাস রাখো নিজের উপর, বিশ্বাস রাখো শির দাঁড়ায়। তুমিই পারবে, তুমিই জিতবে, পরিশ্রমের এ লড়াই। আজকে আমরা ক্লাস 12-এর সরল রেখার যে সিরিজটি চলছিল 3 ডাইমেনশনাল জিওমেট্রি, তার সেকেন্ড এক্সারসাইজ এবং থার্ড এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। প্রথম এক্সারসাইজটি অর্থাৎ সরল রেখার 4A আমরা আগের ভিডিওতে করিয়েছি। আজকে আমরা 4B এবং 4C এই দুটি এক্সারসাইজ এবং টোটাল কনসেপ্ট নিয়ে ডিটেলসে আজকে আমরা আলোচনা করব। সো লেটস স্টার্ট। প্রথমেই আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে দুটি সরলরেখা, যদি দুটি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, ধরো দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ তোমার দেওয়া আছে। প্রথম সরলরেখাটির ভেক্টর সমীকরণ হচ্ছে r = a1 + tb1 এবং দ্বিতীয় সরলরেখাটির ভেক্টর সমীকরণ হচ্ছে r = a2 + sb2। দেন দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ তোমার হাতে দেওয়া আছে। আমি প্রথমে যেটা শিখব সেটা হচ্ছে এদের অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করব। দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কিভাবে নির্ণয় করব ভেক্টর সমীকরণের সাহায্যে। আচ্ছা, এই যে প্রথম সরলরেখাটি, ভেক্টর সমীকরণ কি রিপ্রেজেন্ট করে? যে এই প্রথম সরলরেখাটি a1 বিন্দুগামী এবং b1 ভেক্টরের সমান্তরাল, এবং দ্বিতীয় সরলরেখাটি a2 বিন্দুগামী এবং b2 ভেক্টরের সমান্তরাল। অর্থাৎ প্রথম যে সরলরেখাটি, এটা আমি ডিটেলসে আমি 4A-তে যখন কনসেপ্ট দিয়েছিলাম বলেছিলাম যে প্রথম সরলরেখাটি a1 বিন্দুগামী এবং b1 এর সমান্তরাল, আর দ্বিতীয় সরলরেখাটি a2 বিন্দুগামী এবং b2 এর সমান্তরাল। সো এই সরলরেখাটি b1 এর সমান্তরাল এবং এই সরলরেখাটি b2 এর সমান্তরাল, অর্থাৎ এই সরলরেখা দুটির মধ্যে অন্তর্ভুক্ত কোণ ইকুয়াল টু আমি বলতে পারি না যে b1 ও b2 এর মধ্যে অন্তর্ভুক্ত কোণ। হোয়াই? বিকজ b1 আর b2 তো সমান্তরাল সরলরেখা বা সমান্তরাল ভেক্টর। তাহলে সমান্তরাল ভেক্টর দুটির মধ্যে অন্তর্ভুক্ত কোণ যা হবে, সরলরেখা দুটির মধ্যে অন্তর্ভুক্ত কোণও কিন্তু তাই হবে। সো আমি বলতে পারি যে এই সরলরেখাটিকে যদি 1 নম্বর দিই এবং এই সরলরেখাটিকে যদি 2 নম্বর দিই, তাহলে 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে, 1 নং ও 2 নং সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু কি বলতে পারি? b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। অর্থাৎ দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্র তো আমরা শিখেছি। আমরা ভেক্টরের ফার্স্ট চ্যাপ্টার যেখানে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় আমি ভিডিও দিয়েছি, সেখানে শিখেছি। আমি আরও ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, সুতরাং তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে যে দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু কি হয়? b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। তাহলে এটাই হচ্ছে দুটি সরল রেখার অন্তর্ভুক্ত কোণ। কেন? কারণ এই ভেক্টর দুটি তো সরল রেখা দুটির সমান্তরাল। তাহলে এই ভেক্টর দুটির অন্তর্ভুক্ত কোণ যা হবে, সরল রেখা দুটির অন্তর্ভুক্ত কোণও তাই হবে। ক্লিয়ার? এইবার আমি যদি বলি যে সরলরেখা দুটি পরস্পর লম্ব, তাহলে থিটা ইকুয়াল টু কত বসাতে হবে? π/2। তাহলে সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে থিটা ইকুয়াল টু π/2, তাহলে π/2 বসালে cos π/2 ইকুয়াল টু b1 ডট b2 বাই মড অফ b1 মড অফ b2। এখন বিষয়টা হচ্ছে cos π/2 এর মান কত? 0। আর এই যে মড এপারে আসলে 0 ইন্টু মড মানে 0, তাহলে 0 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? b1 ডট b2। তাহলে b1 ডট b2 ইকুয়াল টু কত পেলাম? b1 ডট b2 ইকুয়াল টু পেয়ে গেলাম 0। তাহলে দুটি সরলরেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের কন্ডিশনটা কি? b1 ডট b2 ইকুয়াল টু 0। তাহলে এটা লম্ব হওয়ার কন্ডিশন, বা দুটি সরলরেখা লম্ব হলে b1 ডট b2 ইকুয়াল টু কি হবে? 0 হবে। এবার যদি দুটি সরলরেখা সমান্তরাল হয়, তাহলে দুটি সরলরেখা সমান্তরাল হলে যেটা হয় সেটা আমরা আগেও পড়েছি, b1 ইকুয়াল টু ল্যামডা b2 হয়, ল্যামডা ইজ আ স্কেলার, b1 ইকুয়াল টু সামথিং ইন্টু b2। তাহলে এটা হচ্ছে কি? এটা সমান্তরাল হলে, দুটি সরলরেখা সমান্তরাল হলে এই ফর্মুলাটা, আর দুটি সরলরেখা লম্ব হলে এই ফর্মুলাটা। তাহলে দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ যদি দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারবো। তারা যদি পরস্পর লম্ব হয় কি কন্ডিশন হবে নির্ণয় করতে পারবো, এবং তারা যদি পরস্পর সমান্তরাল হয় সেটার ক্ষেত্রেও কি কন্ডিশন হবে সেটাও কিন্তু আমরা নির্ণয় করে ফেলতে পারবো। আগুনটা লাগবে এবার। নেক্সট, এইবার যদি দুটি সরলরেখার ভেক্টর সমীকরণ না দিয়ে দুটি সরলরেখার কার্তেশীয় সমীকরণ দিয়ে দেয় এবং বলে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো,
তাহলে আমরা কি করব? আচ্ছা, কার্তেশীয় সমীকরণ তো আমরা দেখেছি 4a তে কিরকম হয়, x মাইনাস x1 বাই a ইকুয়াল টু y মাইনাস y1 বাই b ইকুয়াল টু z মাইনাস z1 বাই c। এটা আমরা 4a তে কার্তেশীয় সমীকরণটা আমরা দেখেছি। সো এটা একটা সমীকরণ, ধরো a1 b1 c1, এটা একটা সরলরেখার সমীকরণ, এবং আরেকটা সরলরেখার সমীকরণ x মাইনাস x2 বাই a2 ইকুয়াল টু y মাইনাস y2 বাই b2 ইকুয়াল টু z মাইনাস z2 বাই c2। তাহলে দুটি সরলরেখার সমীকরণ আমার দেওয়া আছে। এবার আমার বললো যে এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে এদের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? সূত্রটা হচ্ছে আমরা আগেও জেনেছি যে এই সরলরেখার দিক অনুপাত a1 b1 c1 এবং এই সরলরেখার দিক অনুপাত a2 b2 c2। সো cos থিটা ইকুয়াল টু a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটাই হচ্ছে দুটি সরলরেখা যদি তাদের দিক অনুপাত বলা থাকে, অর্থাৎ কার্তেশীয় সমীকরণ বলা থাকে, তাদের মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু এটা। এবার যদি থিটা ইকুয়াল টু π/2 হয়, অর্থাৎ আমার সরলরেখা দুটি লম্ব হয়, তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে। তাহলে 0 ইকুয়াল টু আছে এই পারেরটা পুরোটা চলে আসলে 0 ইন্টু সামথিং মানে তো 0। তাহলে 0 ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2। সো আমি বলতে পারি যে দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতের গুণফলটা কি হবে? দিক অনুপাতের গুণফল ইকুয়াল টু 0 হবে। দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতের গুণফলটা 0 হবে। এবার যদি দুটি সরলরেখা সমান্তরাল হয় তাহলে সেক্ষেত্রে হবে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু c1 বাই c2। কখন? যখন দুটি সরলরেখা সমান্তরাল হবে। তাহলে লিখে নাও, এটা হচ্ছে তোমার কার্তেশীয় সমীকরণের ক্ষেত্রে যদি দিক অনুপাত বলা থাকে তবে এই সূত্রগুলো আমরা অ্যাপ্লিকেবল হবে, এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লিকেবল হবে বা অ্যাপ্লাই করব। নেক্সট আমরা চলে আসি, যদি আমাদের দিক অনুপাত না বলে দিয়ে দিক কোসাইন বলে দেয় তাহলে আমরা অন্তর্ভুক্ত কোণ কি করে বের করব? তখন আমাদের হয়ে যাবে cos θ ইকুয়াল টু L1 L2, ধরো দিক কোসাইন একটা L1 M1 N1 আর একটা L2 M2 M2। তাহলে দিক কোসাইন যদি এটা বলে দেয় তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 বাই নিয়ম অনুযায়ী রুট ওভার অফ L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার হওয়া উচিত ছিল, কিন্তু রুট ওভার অফ L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার এর মানটা 1 আমরা আগের চ্যাপ্টারে দিক কোসাইন দিক অনুপাতে পড়েছিলাম। অথবা এখানে যদি 1 এর জায়গায় 2ও বসিয়ে দিই তাহলেও কিন্তু 1ই হবে, অর্থাৎ LMN যদি থাকে তাহলে তাদের স্কয়ারের যোগফলের বর্গটা হচ্ছে 1। তাহলে তুমি চলে আসো, এই রুটটা হচ্ছে 1, তাহলে তুমি এখান থেকে নিচেরটা তাহলে যেহেতু এটাও 1 হবে, অর্থাৎ রুট ওভার অফ L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার 1 রুট ওভার অফ L2 স্কয়ার প্লাস M2 স্কয়ার প্লাস N2 স্কয়ার 1, তাই এখানে আর লেখার দরকার নেই। তাহলে cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। এবার যদি থিটা π/2 হয় তাহলে কি হয়ে যাবে? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল টু 0। আর থিটা যদি সমান্তরাল হয় দুটি সরলরেখা তাহলে হবে L1 বাই L2 ইকুয়াল টু M1 বাই M2 ইকুয়াল টু N1 বাই N2। তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে সমান্তরাল। দুটি সরলরেখা সমান্তরাল হলে এটা, আর দুটি সরলরেখা লম্ব হলে এটা। একই রকম দিক অনুপাতের মতো দিক কোসাইনটাও সেম। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি, একদম সরাসরি আমরা চলে যাব এক্সারসাইজ 4b তে। দেখো একদম সিম্পল কনসেপ্ট, কোনো কিছু অসুবিধা নেই। এই সিম্পল কনসেপ্ট অনুযায়ী এক্সারসাইজ 4b এর অঙ্কগুলো হয়ে যাবে। এক্সারসাইজের মধ্যে গিয়ে তুমি দেখতে পাবে যে একটা বা দুটো অঙ্ক করতে পারলে তোমার কিন্তু বাকি অঙ্কগুলো সহজ লাগবে। সুতরাং বাইরে থেকে দেখে এগুলো, এই কনসেপ্টটা না জানলে বাইরে থেকে দেখে মনে হবে অঙ্কগুলো খুব কঠিন, কিন্তু কনসেপ্টটা জানলে কিন্তু অত্যাধিক সহজ। সুতরাং ওই যে প্রবাদটি আছে, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, ঠিক একই রকমভাবে মেঘের আড়ালে যে সূর্যটা আছে সেই সূর্যটাকে আবিষ্কার করতে হবে। মেঘ দেখে অযথা ভয় করে লাভ নেই। সো আমরা এই অঙ্কগুলোকে দেখে ভয় পাবো না, কনসেপ্ট জানবো। কনসেপ্ট জানলেই কিন্তু এগুলো আমাদের কাছে খুব ইজি, খুব সিম্পল, খুব সহজ হয়ে ধরা দেবে। সো আমরা এক্সারসাইজে চলে যাব। এক্সারসাইজ 4b। এক্সারসাইজ 4b তে আমি ফার্স্ট অঙ্ক যেটা টুকছি, একদম প্রথমে আমরা যে অঙ্কটা টুকে নেব সেটা হচ্ছে অতি সংক্ষিপ্তর একেরটা। অতি সংক্ষিপ্তর একেরটা আমি জাস্ট 2 বা 3টে অঙ্ক করাবো, দেখবে পুরো আগুন লেগে গেছে। তারপর এক্সারসাইজের সব অঙ্কগুলো তোমরাই বলবে আমরাই পারবো, আমরাই পারবো। চলো, একের অঙ্কটা কি দিয়েছে? x মাইনাস 5 বাই 7 ইকুয়াল টু y প্লাস 2 বাই মাইনাস 5 ইকুয়াল টু z মাইনাস 9 বাই
1, z minus 9/1। আর একটা কি দিয়েছে, x minus 5/2, x minus 5/2 equal to y minus 10/2, y minus 10/2 equal to z minus 9/-4, z minus 9/-4। তাহলে এখানে আমার প্রথম সমীকরণ যে সরলরেখাটার সমীকরণ আছে সেখানে দেখো আমার প্রথমে দেখবে যে x minus x1/a equal to y minus y1/b equal to z minus z1/c আকারে সাজানো আছে কিনা। এখানে দেখো x minus 5/7 ঠিকই আছে, x minus x1/a equal to y plus 2, plus 2 কে আমি লিখতে পারি minus of minus 2/-5 equal to z minus 9/1। আর এখান থেকে আমরা x minus 5/2 equal to y minus 10/2 equal to z minus 9/-4 লিখলাম। এইবার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এখানে a1 কত, a1 টা হচ্ছে 7, b1 টা হচ্ছে -5 and c1 টা হচ্ছে 1, এখানে a2 হচ্ছে 2, b2 হচ্ছে 2 and c2 হচ্ছে -4। সো আমি এখান থেকে কি বের করে ফেলবো, cos θ। অতএব যদি মধ্যবর্তী কোণ থিটা হয় তাহলে cos θ ইকুয়াল টু কি পেয়ে যাব, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 মানে 7 × 2 প্লাস -5 × 2 প্লাস 1 × -4 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার মানে 7 স্কয়ার প্লাস -5 স্কয়ার প্লাস 1 স্কয়ার ইন্টু রুট ওভার অফ 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -4 তার হোল স্কয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, cos θ ইকুয়াল টু 7 দুগুণে 14 -10 -4 বাই রুট ওভার অফ 7 স্কয়ার মানে 49 প্লাস 25 প্লাস 1 ইন্টু রুট ওভার অফ 4 প্লাস 4 প্লাস 16। আচ্ছা 10 -10 আর -4 মানে -14। এই দেখো আগুনটা লাগছে, দেখো 14 -14 মানে কত রে ভাই, 0। তাহলে সামথিং ইন্টু 0, এই 0/something 0/something মানে অবভিয়াসলি 0। তাহলে cos θ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি, cos θ ইকুয়াল টু 0। তাহলে cos θ ইকুয়াল টু 0 মানে cos θ ইকুয়াল টু 0 মানে কত ডিগ্রি, cos π/2। তাহলে θ ইকুয়াল টু কত, π/2। তাহলে মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এখানে 0/something মানে সামথিং মানে এইটা, 0/ এটা মানে 0। ঠিক আছে, চলে এসো এটা লিখে দিতে পারো, 50 আর 25 75, 4 8 আর 16 24, এটা 0/something মানে 0। ক্লিয়ার, নেক্সট। তাহলে একটা অঙ্ক করালাম। এবার তোমরা বলো যে এরকম যদি দুটো কার্তেশীয় সমীকরণ দিয়ে দেয় তাহলে এই কার্তেশীয় সমীকরণ দুটির মধ্যবর্তী কোণ তোমরা বের করতে পারবে। ইজ দ্যাট সিম্পল অর কমপ্লেক্স? তোমরা পারবে, ইয়া ইয়েস অর নো? অবশ্যই পারবে। নেক্সট, এরপরে চলে এসো। এরপরে আমরা চলে যাব, প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেছে। এরপর আমরা চলে আসব আরেকটি, তাহলে কার্তেশীয় সমীকরণ দিয়ে একটা অঙ্ক আমরা দেখলাম। এবার ভেক্টর সমীকরণের একটা অঙ্ক দেখে নেব। তাহলে সংক্ষিপ্তর এক, অতি সংক্ষিপ্তর এক হলো, এবার সংক্ষিপ্তের এক। সংক্ষিপ্তের একের অঙ্কটা কি দিয়েছে, সংক্ষিপ্তের একের অঙ্কটা দেওয়া আছে r ইকুয়াল টু r ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস t ইন্টু i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আর এখানে r ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস t ড্যাশ 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 6k ক্যাপ। চলো, আচ্ছা অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে অন্তর্গত কোণ নির্ণয় আমরা একটা কার্তেশীয় সমীকরণ শিখলাম, এবার একটা ভেক্টর সমীকরণ শিখে নিচ্ছি। তাহলে ভেক্টর সমীকরণের অন্তর্গত কোণ নির্ণয়, তার মানে এটা হচ্ছে a1 প্লাস টি b1 আর এটা হচ্ছে a2 প্লাস টি ড্যাশ b2। তাহলে আমরা এখান থেকে লিখে নেব, এখানে a1 ইকুয়াল টু কত, a1 ইকুয়াল টু 3i প্লাস 2j মাইনাস 4k, a2 ইকুয়াল টু কত, a2 ইকুয়াল টু 5i মাইনাস 2j, b1 ইকুয়াল টু কত, i প্লাস 2j প্লাস 2k অ্যান্ড b2 ইকুয়াল টু কত, 3i প্লাস 2j প্লাস 6k। সো যদি মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি লিখতে পারবো, cos থিটা ইকুয়াল টু b1 ডট b2 বাই মড অফ b1 ডট মড অফ b2।
তাহলে b1 ডট b2 মানে কত হয়ে যাচ্ছে, b1 মানে কত i প্লাস 2j প্লাস 2k মানগুলো বসিয়ে দাও, ডট b2 মানে কত 3i প্লাস 2j প্লাস 6k বাই মড অফ b1 মানে কত, মড অফ b1 মানে হয়ে যাচ্ছে রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস সহগগুলোর স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 3 স্কোয়ার, মড অফ b2 মানে প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে কত পেয়ে যাচ্ছি, cos থিটা ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1 ইন্টু 3 মানে 3 প্লাস 2 ইন্টু 2 মানে 4 প্লাস 2 ইন্টু 6 মানে 12 বাই রুট ওভার অফ 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার মানে 4, 4 4 8 আর একে 9 ইন্টু রুট ওভার অফ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, 9 4 13 আর 6 স্কোয়ার মানে 36, 36 আর 13 যোগ করলে কত হয়ে যাচ্ছে 6 3 9 4 49। তাহলে আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু 12 আর 4 16, 16 আর 3 17 18 19 বাই এখানে হয়ে যাচ্ছে রুট 9 মানে 3 ইন্টু রুট 49 মানে 7, তাহলে হয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি cos থিটা ইকুয়াল টু 19/21, তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 19/21। তাহলে এভাবেও কিন্তু আমরা তোমার হচ্ছে অঙ্কগুলো করতে পারছি, অর্থাৎ তোমার ভেক্টর সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকেও অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারছি, আমার কার্তেশীয় সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকেও অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করা আমরা শিখে গেলাম। নেক্সট আমরা আসছি, যদিও এখান থেকে সরলরেখা থেকে যে 5 নম্বরের প্রশ্ন আসে সেটা এখান থেকে আসার সম্ভাবনাটা খুব ক্ষীণ, খুব কম, তবুও 2 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসতে পারে, অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের কোশ্চেন কিন্তু তোমাদেরকে এখান থেকে দিতে পারে। আর একটা জিনিস তোমাদের যেটা জানিয়ে দেবো, আর একটা জাস্ট একটু কনসেপ্ট জানিয়ে দেবো, দীর্ঘর একেরটা অতি সংক্ষিপ্তর এক হলো, সংক্ষিপ্তর এক হলো, এবার আমরা আসি দীর্ঘের এক। দীর্ঘের একের কনসেপ্টটা একটু তোমাদেরকে বলবো, তারপরে আশা করি এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট কিন্তু তোমরা পারবে, সমস্ত অঙ্ক তোমরা করে ফেলতে পারবে, মানে এই 3টি কনসেপ্ট দেওয়ার মধ্যে কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত কনসেপ্ট বা সমস্ত অঙ্কের কনসেপ্টগুলো কিন্তু ঢুকে যাচ্ছে। আচ্ছা, দীর্ঘের একেরটা কি বলেছে, এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে 1, 2, 3 বিন্দুগামী, 1, 2, 3 বিন্দুগামী এবং 2x minus 3/4 equal to 6 minus 1 y/3 equal to 7z minus 3/14 বলছে রেখার সমান্তরাল রেখার সমীকরণ বের করো। এই রেখাটির সমান্তরাল সরলরেখার কার্তেশীয় সমীকরণ বের করো। এটা তো কার্তেশীয় সমীকরণ দেওয়াই আছে, বলছে একটা সরল রেখা যেটা 1, 2, 3 বিন্দুগামী এবং এর সমান্তরাল, এবং এই যে সরল রেখাটা দেওয়া আছে এর সমান্তরাল, তাহলে তার সমীকরণ বের করো। হাউ টু ফাইন্ড আউট দিস ইকুয়েশন, দেখো 2x minus 3/4 equal to 6 minus y/3 equal to 7z minus 3/14 এটা দেওয়া আছে। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদেরকে তো অ্যাকচুয়ালি x minus x1/a equal to y minus y1/b equal to z minus z1/c আকারে সাজাতে হবে। সো আমার এখানে x minus x1, কিন্তু এখানে তো 2x আছে, তাহলে এই x এর আগে 2টা কি খাবি খাচ্ছে, এই 2টাকে তো সরিয়ে দিতে হবে, 2 অপ্রয়োজনীয়, 2 এর প্রয়োজন নেই, তাহলে 2টাকে সরাতে গেলে কি 2 কি মামার বাড়ির আবদার নাকি যে 2কে নিয়ে ওখানে ফেলে দেবো এখানে ফেলে দেবো, 2 তো একটা সিগনিফিক্যান্ট ভ্যালু, তাহলে ওকে সরাতে গেলে নিশ্চয়ই কি করতে হবে, এমন কিছু করতে হবে যাতে ঠিকঠাক থাকে, অঙ্কটার কোনো পরিবর্তন না হয়। তাহলে আমরা যেটা করছি সেটা হচ্ছে উপরেও 2 দিয়ে ভাগ করছি, নিচেও 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2x minus 3/2 by 4/2 ইকুয়াল টু, এখানে দেখো y minus y1, কিন্তু এখানে কত আছে 6 minus y, তাহলে আমার প্রথমে y-টাকে আনতে হবে, তা প্রথমে y আনতে হলে আমার কি y-টাকে নিয়ে বসিয়ে দিলাম, 6টাকে পরে দিলাম, এমন করলে তো হবে না, আমার একটা ঠিকঠাক ওয়েতে ক্যালকুলেশনটা করতে হবে। তো আমি কি করতে পারি, মাইনাস যদি কমন নিই তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে y minus 6/3 ইকুয়াল টু, এখানে দেখো আবার সেই 7, গন্ডগোল বাঁধতেই থাকছে, তাহলে এই 7টাকে সরাতে হবে। হাউ টু সরাবো, কিভাবে সরাবো, 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করে দিলে z minus 3/7 বাই নিচে 14/7, উপরে ভাগ করলে কিন্তু নিচেও ভাগ করতে হবে, খেয়াল সবসময় রাখতে হবে, সবসময় কিন্তু তোমাকে সিরিয়াসলি ফোকাস থাকতে হবে যাতে করে কোনো রকম কোনো ভুল না হয়। তাহলে 2 কেটে গেলে x minus 3/2 বাই 4/2 মানে 2 ইকুয়াল টু, মাইনাসটা নিচে চলে আসলে y minus 6/3 ইকুয়াল টু z minus 3/7 বাই
14/7 মানে হচ্ছে 2, এখানেও 2। এইবার আমাকে বলো যে এই সরলরেখাটির সমীকরণ, এই যে সরলরেখাটির সমীকরণ লিখলাম, এই সরলরেখাটির সমীকরণ কত বিন্দুগামী? 3/2, 6 আর 3/7 বিন্দুগামী। আর এই সরলরেখাটির দিক অনুপাত কত? 2 - 3, 2। আমার মনে রাখবে যে একটি সরলরেখা যদি দেওয়া থাকে, সেই সরলরেখার যা দিক অনুপাত হবে তার সমান্তরাল সরলরেখারও ঠিক একই দিক অনুপাত হবে। কি বললাম? আরো একবার, একটি সরলরেখা যদি দেওয়া থাকে, সেই সরলরেখার দিক অনুপাত যা হবে তার সমান্তরাল সরলরেখার দিক অনুপাতটাও ঠিক তাই হবে। অর্থাৎ এই 1, 2, 3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, বিন্দুগামী সরলরেখার সমীকরণ 1, 2, 3 বিন্দুগামী সরলরেখা, এটা 1 নম্বর ধরো ইকুয়েশনটা দিয়ে দিলাম। তাহলে 1, 2, 3 বিন্দুগামী সরলরেখা 1 নংয়ের সমান্তরাল হলে তার সমীকরণ হয় কি হবে? তার সমীকরণ হয় বা হলো x - x1। তাহলে x1 টা কত? 1/a। আমি বলেছি না সমান্তরাল হলে দিক অনুপাত সমান, তাহলে /2 = y - y1। y1 কত? 2/-3 = z - z1। z1 কত? 3/2। তাহলে এটাই হচ্ছে তার সমান্তরাল সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে পারবে। তিনটে প্রসেস দেখালাম। ভেক্টর থাকলে কিভাবে করতে হয়, নেক্সট আমি বললাম যে তোমার কার্তেশীয় থাকলে কিভাবে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হয়, এবং থার্ড একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয়। সো আমাদের 4C কমপ্লিট, এই 4B কমপ্লিট। আমরা এবার চলে যাব 4C তে। এবার আমরা চলে যাব 4C তে। 4C এর অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের কোনো কনসেপ্টের আলাদা করে বিশেষ কোনো কনসেপ্টের প্রয়োজন নেই। একটাই কনসেপ্টের অঙ্ক আমরা পাবো 4C তে, এবং অঙ্ক করার সময় সেই কনসেপ্টটা আমি তোমাদেরকে ব্যক্ত করব বা অঙ্ক করার মধ্য দিয়ে কনসেপ্টটা বুঝিয়ে দেবো, যাতে একটা অঙ্ক করে আগুন লাগানো যায়। এবং একটা অঙ্ক আমি করে দিলেই তোমরা বাকি অঙ্কগুলোকে কিন্তু খুব ইজিলি করতে পারবে। মানে জাস্ট প্রসেসটা যদি তোমাদের ধরিয়ে দিই, বাকি অঙ্কগুলো এখানে যা আছে সব করতে পারবে। আর একটা কথা বিশেষ বলে নিই, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের সরলরেখা থেকে যে 5 নম্বর শিয়র থাকে সেটা কিন্তু 4C, 4D এবং 4E এর মধ্যে থেকে থাকে। সুতরাং 4Cটা ইনক্লুডেড, অর্থাৎ 5 নম্বরের শিয়র জন্য কিন্তু আমাদের এই 4C একটি কনসেপ্টের যে অঙ্ক আছে সেটা কিন্তু আমাদের করতেই হচ্ছে। সো লেটস স্টার্ট 4C এক্সারসাইজ 4C। তাহলে এক্সারসাইজ 4C তে আমরা প্রথম যে ম্যাথটি দেখব, একটা অঙ্ক একদম প্রত্যেকটা প্রথম অঙ্ক করছি তো আজকের এক্সারসাইজ 4C একদম শেষ অঙ্কটাকে আমরা তুলে নিই, একদম শেষ অঙ্কটাকে আমরা তুলে ফেলি, দেখি কি করা যায়। আমাদের বলেছে যে নিচের প্রতি ক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা বলো, এবং পরস্পর ছেদি হলে তাদের তোমার ছেদ বিন্দুটা বের করো। দুটি সরলরেখা পরস্পর ছেদি কিনা বলো। তাহলে আমার সমীকরণটা দিয়েছে x - 5/4 = y - 7/4 = z + 3/-5। আরেকটি সমীকরণ কি দিয়েছে? আরেকটি সমীকরণ যেটা দিয়েছে সেটা হচ্ছে x - 8/7 = y - 4/1 = z - 5/3। z - 5/3। তাহলে এই দুটি সরলরেখার সমীকরণ দিয়েছে, আমাকে বলেছে সরলরেখা দুটি পরস্পর ছেদি কিনা দেখাও। যদি পরস্পর ছেদি হয় তাহলে ছেদ বিন্দুটাও বের করে নেবো। তাহলে দুটো সরলরেখা ধরে যে পরস্পর ছেদি যদি হয় তাহলে দুটি সরলরেখার এরকম একটা ছেদ বিন্দু থাকবে, এবং ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করবো। আর যদি পরস্পর ছেদি না হয় তাহলে তো আলাদাই ব্যাপার। তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদি হচ্ছে কিনা সেটা আমরা প্রথমে দেখে ফেলি, চলো। আচ্ছা, ফার্স্ট ইকুয়েশনটা x - 5/4 = y - 7/4 = z + 3/-5। তাহলে আমি ধরে নিচ্ছি যে ধরি এটা ইকুয়াল টু s, এটা ইকুয়াল টু কি ধরে নিচ্ছি? s বা t ধরতে পারো, ধরো এটা ইকুয়াল টু t। তাহলে এটা ইকুয়াল টু যদি t ধরে নিই, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? x - 5/4 = t। তাহলে x ইকুয়াল টু কত? 4টাকে এপারে নিয়ে গেলে 40, আর -5 ওপারে গেলে প্লাস, বা আমি একটা লাইন এক্সট্রা যদি করি তাহলে x - 5 = 40। তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছ? -5টা ওপারে গেলে +5, 5 + 40। ঠিক একই রকম ভাবে y - 7/4 = যদি t ধরি, তাহলে y - 7 = 40।
তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি 7 প্লাস 40, কেননা -7টা উপরে গেলে +7। ঠিক একই রকমভাবে জেড প্লাস 3/-5 ইকুয়াল টু টি, তাহলে জেড প্লাস 3 ইকুয়াল টু -5t, আর জেড ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -3 -5t। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? এক্স ওয়াই জেড এর মান পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমরা প্রথম সমীকরণটাকে তো টি ধরলাম, তাহলে দ্বিতীয় সমীকরণটাকে এবং দ্বিতীয় যে সমীকরণটা আছে x - 8/7 ইকুয়াল টু y - 4/1 ইকুয়াল টু z - 5/3, এটাকে আমরা ধরে নিচ্ছি s। তাহলে x - 8/7 ইকুয়াল টু কি ধরতে পারি s, তাহলে x - 8 ইকুয়াল টু 7s, তাহলে x ইকুয়াল টু 8 প্লাস 7s। y - 4/1 ইকুয়াল টু কত s, তাহলে y - 4 ইকুয়াল টু s, 1 ইন্টু s মানে s, তাহলে y ইকুয়াল টু 4 প্লাস s, আর z - 5/3 ইকুয়াল টু s, তাহলে এখান থেকে z ইকুয়াল টু পেয়ে যাচ্ছি একই রকম ভাবে 5 প্লাস 3s, 5 প্লাস 3s। ওকে, এইবার আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এখানে এক্স ওয়াই জেড পেয়েছি, এখানেও এক্স ওয়াই জেড পেয়েছি। আচ্ছা, দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে নিশ্চয়ই এই এক্স এর সাথে ওই এক্সটা সমান হবে, এই ওয়াই এর সাথে এই ওয়াইটা সমান হবে এবং এই জেড এর সাথে ওই জেডটা সমান হবে। আচ্ছা, অর্থাৎ আমি তাহলে লিখতে পারি যে দুটি সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে, বা দুটি সরলরেখা পরস্পর ছেদি হলে কি লিখতে পারবো, 5 প্লাস 40 ইকুয়াল টু 8 প্লাস 7s। এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। 7 প্লাস 40 ইকুয়াল টু ওখানে y 4 প্লাস s, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। এবং 3 নম্বরটা কি, -3 - 5t ইকুয়াল টু 5 প্লাস 3s, এটাকে ক নম্বর দিলাম, 3 নম্বর। এইবার বলো 1 আর 2 কে সমাধান করে আমরা টি আর এস এর মান বের করতে পারবো না পারবো না? পারবো। কেন, কিভাবে পারবো? ধরো 1 ইমপ্লাইজ, আমরা যদি টি আর এস কে একবারে নিয়ে নিই তাহলে 40 - 7s, 40 - 7s, আর 5টা উপরে চলে গেলে 8 - 5 মানে কত হয়ে যাচ্ছে 3। এটাকে ক নম্বর দেবো, 4 নম্বর। ক নম্বর, 4 নম্বর। আর 2 নম্বরকে আমরা যদি ইমপ্লাই করে দিই তাহলে কি পেয়ে যাবো, দেখো 40 আর এসটা এপারে আসলে -s ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি 4 - 7, 7টা ওপারে গেলে 4 - 7 মানে হচ্ছে -3, 5 নম্বর। তাহলে এইটা 4 নম্বর আর এটা 5 নম্বর। এই 4 আর 5কে যদি আমরা সমাধান করে দিই তাহলে বলো আমরা এখান থেকে টিআরএস এর মান বের করতে পারবো একদম ইজি ওয়েতে। তোমার অপনয়ন পদ্ধতিতে তুমি যদি সমাধান করো তাহলে এটা আর এটা বিয়োগ করে দিলেই তো 40 40 কেটে যাচ্ছে, তাহলে -7s প্লাস s, অর্থাৎ হয়ে যাচ্ছে, আমি যদি 4 বিয়োগ 5 করে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, 40 40 কেটে যাচ্ছে, -7s মাইনাসে প্লাস s, তাহলে হয়ে যাচ্ছে -6s, আর এখানে হচ্ছে 3 মাইনাসে +3, তাহলে 3 আর 3 এ 6, তাহলে s ইকুয়াল টু কত পাচ্ছি, 6/-6 কেটে গেলে 1, তাহলে s ইকুয়াল টু -1। এবার s এর মানটা বসিয়ে দাও। s এর মানটা কোথায় বসাবে, যে কোনো একটা সমীকরণে তুমি ধরো 4 অথবা 5-এ, আচ্ছা 5-এই বসিয়ে দিচ্ছি। s এর মান কত, -1, তাহলে 5 নম্বর ইমপ্লাইজ s এর মানটা যদি -1 বসাই তাহলে 40 মাইনাসে +1 ইকুয়াল টু -3, তাহলে 40 ইকুয়াল টু +1টা উপরে গেলে -1 মানে -4, তাহলে t ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি, t ইকুয়াল টু পেয়ে যাচ্ছি -1, তাহলে tটাও -1 পেলাম এবং sটাও -1 পেলাম। আচ্ছা, প্রথম দুটো সমীকরণকে সমাধান করে আমরা t আর s এর মানটা বের করে নিলাম। এবার তৃতীয় যে সমীকরণটা, এই তৃতীয় সমীকরণটাতে আমরা t আর s এর মানটা পুট করে দেখব যে সিদ্ধ করছে না, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS হচ্ছে কি হচ্ছে না। যদি হয় তাহলে পরস্পর ছেদি, আর যদি না হয় তাহলে কিন্তু পরস্পর ছেদি নয়। তাহলে আমরা কি করব, আমরা তৃতীয় যে সমীকরণটা আছে এই তৃতীয় সমীকরণটাতে টি আর এস এর মানটা পুট করে দেব। তাহলে তৃতীয় সমীকরণটাতে প্রথমে আমরা LHS এ টি এর মানটা পুট করি। তাহলে LHS এ টি এর মানটা পুট করলে কি পেয়ে যাচ্ছে, দেখো LHS টি এর মানটা পুট করে দিচ্ছি। আচ্ছা, -3 - 5t, তাহলে টিটা কত পেয়েছি, -1, তাহলে কত হয়ে যাচ্ছে, -3 -5 × -1, তাহলে হয়ে যাচ্ছে -3 মাইনাসে +5, তার মানে হয়ে যাচ্ছে 2। আর RHS আমরা যদি টি এর মান s এর মানটা পুট করে দিই তাহলে 5 প্লাস 3 × -1, অর্থাৎ 5 - 3 = 2। দেখো LHS আর RHS সমান, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS, বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো উই ক্যান ক্লিয়ারলি সে দ্যাট যে দিস ইকুয়েশন আর this
স্ট্রেট লাইন আর ইন্টারসেক্ট ইচ আদার, অর্থাৎ সরল রেখা দুটি পরস্পরকে ছেদ করে। এবং আমার যদি বলে যে ছেদবিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ পরস্পর ছেদি হলে ছেদবিন্দুর স্থানাঙ্ক কত, তাহলে তুমি জাস্ট এই যে এক্স ওয়াই জেড এখানে অথবা এই এক্স ওয়াই জেড এখানে যে কোনো একটা জায়গায় টি অথবা এস এর মানটা পুট করে দেবে। এখানে যদি বসাও তাহলে টি এর মানটা পুট করে দাও, এক্স এর মান কত পাবে, -1 বসালে 5 - 4 মানে হয়ে যাচ্ছে 1, এখানে -1 বসালে 7 - 4 মানে হয়ে যাচ্ছে 3, আর এখানে -1 বসালে তোমার হয়ে যাচ্ছে মাইনাসে প্লাস 5 থেকে 3 বাদ দিলে 2। তাহলে তোমার পয়েন্টটা হচ্ছে, অর্থাৎ ছেদ বিন্দুটা হচ্ছে 1,3,2। ছেদ বিন্দুটা কত, 1,3,2। ঠিক সিমিলার হয়তো তোমরা তুমি যদি চাও এস এর জায়গা বসাবে, এস এর জায়গা বসিয়েও তুমি এই 1,3,2 পাবে। অর্থাৎ এভাবেও টি এর মান বসিয়েও বের করতে পারো, এস এর মান বসিয়েও বের করতে পারো। তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদি কখন হবে বোঝা গেল, যে এভাবে তুমি রিপ্রেজেন্ট করবে। রিপ্রেজেন্ট করার পর যে কোনো দুটো, অর্থাৎ আমি চেষ্টা করব, তোমরা চেষ্টা করবে প্রথম দুটোকে সমাধান করে টি আর এস এর মান বের করে নেওয়ার, দ্বিতীয়টাতে এলএইচএস এবং আরএইচএস বসিয়ে দেওয়ার। যদি সিদ্ধ করে তবে হবে, যদি সিদ্ধ না করে তবে হবে না। অর্থাৎ এই ধরনের একটি অঙ্ক কিন্তু 5 নম্বরের আসার সম্ভাবনা প্রবল। সো এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে দেখে নাও তোমরা। আজকের চ্যাপ্টার এক্সারসাইজে একদম শেষ অঙ্ক তোমাদের করালাম আর কি। নেক্সট আমরা যদি এটা তো কার্তেশীয় সমীকরণ, এবার যদি দুটি ভেক্টর সমীকরণ দিয়ে তোমাকে বলে যে সরলরেখা দুটি পরস্পরছেদী কি পরস্পরছেদী নয়, তাহলে তুমি কি করবে, কার্তেশীয় সমীকরণে যেমন আমাদের টি আর এসটা ধরে নিতে হয়েছিল, ভেক্টর সমীকরণে সেটাও ধরতে হবে না, এতটাই সোজা। মানে ভেক্টর সমীকরণ যদি আমাদেরকে দিয়ে দেয়, ভেক্টর সমীকরণে তোমরা যেটা করবে, ধরো 5-এর একেরটা কি করবে, আর ভেক্টর ইকুয়াল টু কত দেওয়া আছে, i - j প্লাস কে প্লাস টি ইন্টু 2i প্লাস কে, আর আর ভেক্টর ইকুয়াল টু 2i মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু 2i প্লাস 3k। দেখো এই দুটো পরস্পরছেদী কি পরস্পরছেদী কিনা নয়, আমি কি করে বের করব, আমি প্রথমে আর ভেক্টর আর আর ভেক্টরকে সমান করে দেবো, ইকুয়াল করে দেবো। তাহলে i - j প্লাস কে প্লাস টি ইন্টু 2i প্লাস কে ইকুয়াল টু, আমি যেটা লিখবো 2i মাইনাস জে মাইনাস কে প্লাস এস ইন্টু 2i প্লাস 3k। এবার কি করব, জাস্ট আই সহ আইটা কমন নিলে এখানে পড়ে থাকছে 1, এখানে প্লাস 2t ইন্টু আই ক্যাপ, এখানে যেটা কমন নিলে প্লাস অফ -1, এখানে নেই প্লাস 0 ইন্টু টি জে ক্যাপ, প্লাস কে কমন নিলে 1 প্লাস টি কে ক্যাপ। এবারেও ঠিক একই রকমভাবে যদি আই কমন নিই তাহলে 2 প্লাস 2s আই ক্যাপ প্লাস -1 প্লাস এখানে নেই 0 ইন্টু এস জে ক্যাপ প্লাস তোমার হয়ে যাচ্ছে -1 প্লাস 3s কে ক্যাপ। সো এবার যদি তোমরা তুলনা করে দাও তাহলে 1 প্লাস 2t আই ক্যাপের সহগের সাথে আই ক্যাপের সহগ, তাহলে ইকুয়াল টু 2 প্লাস 2s -1 প্লাস 0 ইন্টু টি ইকুয়াল টু -1 প্লাস 0 ইন্টু এস, আর হয়ে যাচ্ছে তোমার 3 নম্বরটা 1 প্লাস টি ইকুয়াল টু -1 প্লাস 3s। এটা কিন্তু আরও সহজ, মানে তোমার কার্তেশীয়তে যেমন টি আর এসটা ধরে নিয়ে বের করতে হচ্ছিল, এখানে কিন্তু তোমার ভেক্টরের ক্ষেত্রে ইজিলি মানে একদম টি এস না ধরেও সোজাসুজি এটা ইকুয়াল টু এটা করে দিলে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এইটাকে এরপর থেকে তোমার একই রকম নিয়ম, মানে একই নিয়মে তুমি অঙ্কটা করে ফেলতে পারবে। তাহলে আমি কার্তেশীয়তে থাকলেও এবং ভেক্টরে থাকলেও দুটো সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক বা দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করছে কিনা তা নির্ণয় করতে পারবো। যদি এই এতে অসুবিধা হয় তো সমস্যা হয়, এসএনদের যে 4C এর আগের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা দেখে ফেলবে। এক্সাম্পল দেখে ফেললে আশা করি আর কোনো সমস্যা হবে না, সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলো করে ফেলবে। এখানের কিন্তু প্রত্যেকটি 4A 4Bতে কিছু যদি ছেড়েও দাও, 4Cতে কিন্তু কিছু ছাড়া যাবে না, তার কারণ 4C থেকে যেহেতু শিওরশট 5 নম্বর 4C 4D 4Eর মধ্যে থেকে, সুতরাং 4Cটা তোমাকে ভালো করে করতেই হবে। সো ভালো করে তোমরা প্রত্যেকটি অঙ্ক করে ফেলো, কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কমেন্টে জানাও। আজকে আমরা 4B 4C করলাম, নেক্সট ক্লাসে আমরা আসবো 4D এবং 4E নিয়ে। ততক্ষণ পর্যন্ত কানেক্ট উইথ আস।